পৃষ্ঠ সংখ্যা 385, প্রশ্ন সংখ্যা 13। উপনিবেশিক ফরাসিদের বিরুদ্ধে আলজেরীয়দের প্রতিরোধের বিবরণ দাও। আলজেরিয়ায় ফরাসি ঔপনিবেশিক শাসনের প্রসারের বিবরণ দাও। 4+4। ফরাসিদের বিরুদ্ধে আলজেরীয়দের প্রতিরোধ। 1830 খ্রিস্টাব্দ থেকে 1847 খ্রিস্টাব্দের মধ্যে আলজেরিয়া ব্যাপক অভিযান চালিয়ে ফ্রান্স সেখানে নিজেদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। তবে ফ্রান্সের অভিযান সম্পূর্ণ প্রতিরোধমুক্ত ছিল না। আলজেরিয়ায় ফরাসিদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। নিচে এই প্রতিরোধের বিবরণ দেওয়া হলো। 1. প্রাথমিক প্রতিরোধ। আলজেরিয়ায় ফরাসি অভিযানের বিরুদ্ধে 1832 খ্রিস্টাব্দে প্রথম সক্রিয় প্রতিরোধ গড়ে তোলেন মুহাইয়াদ্দিন এবং তার মিত্র ওরানের মাকজেনরা। এই সময় মাস্কারা নিকটবর্তী অঞ্চলে উপজাতি গোষ্ঠীর যোদ্ধারা মুহাইয়াদ্দিনের পুত্র আবদ আল কাদিরের নেতৃত্বে ফরাসি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। পশ্চিমাঞ্চলে উপজাতি যোদ্ধারা কাদিরকে সমর্থন করেন। ফরাসিরা ওরান প্রদেশে কাদিরের সার্বভৌমত্ব স্বীকার করে নিল। 1835 খ্রিস্টাব্দের পর উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। মাকটার যুদ্ধে আল কাদিরের অগ্রগতি ব্যাহত হতে থাকে। 2. শিক্ষকের যুদ্ধ। ফরাসি জেনারেল ক্লজেল 1836 খ্রিস্টাব্দে ফ্লেমক্লেন দখল করে সেখানে বিরাট সেনাবাহিনী নিয়োগ করেন। এদিকে কাদির ফ্লেমক্লেনে ফরাসি বাহিনীকে বিপর্যস্ত করে তুলে ক্লজেলের নির্দেশে ফরাসি সেনাপতি বুগিয়াট টাফনা নদী পর্যন্ত ফরাসি আধিপত্য প্রতিষ্ঠা করেন। বুগিয়াট 1836 খ্রিস্টাব্দে শিক্ষকের যুদ্ধে আল কাদিরকে পরাস্ত করলে কাদির পিছু হটতে বাধ্য হন। 3. কনস্টান্টাইন দখল। 1836 খ্রিস্টাব্দের শেষ দিকে ফরাসি জেনারেল ক্লজেল কনস্টান্টাইনের যুদ্ধে আলজেরিয়া বাহিনীর কাছে পরাজিত হয়। এই জন্য পরবর্তী অভিযানের দায়িত্ব গ্রহণ করেন ফরাসি সেনাপতি দ্য কমটি ডি ডামরিমন্ট। তিনি সফল অভিযান চালিয়ে 1837 খ্রিস্টাব্দে কনস্টান্টাইন দখল করেন। 4. আল কাদিরের পরাজয়। আল কাদির তাফনা চুক্তি 1837 খ্রিস্টাব্দের মাধ্যমে আলজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। 1839 খ্রিস্টাব্দে তিনি ফরাসি বাহিনীর বিরুদ্ধে আবার জেহাদ ঘোষণা করে। 1840 খ্রিস্টাব্দ ধরে তিনি আলজিয়াস ও ওরানে ফরাসিদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যান। শেষ পর্যন্ত ফরাসি সেনাপতি বুগিয়াট মালার যুদ্ধে আল কাদিরের বাহিনীকে বিপর্যস্ত করেন। আল কাদির 1847 খ্রিস্টাব্দে ফরাসি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। আলজেরিয়ার ফরাসি শাসনের প্রসার। 1830 খ্রিস্টাব্দে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স দখল করার পর থেকে ফরাসি বাহিনী আলজেরিয়ার বিভিন্ন অঞ্চল ক্রমাগত নিজেদের নিয়ন্ত্রণে এনে সেখানে নিজেদের ঔপনিবেশিক শাসন সুপ্রতিষ্ঠিত করে। আলজেরিয়ার ফরাসি ঔপনিবেশিক শাসনের প্রসার সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1. ফরাসি শাসন প্রতিষ্ঠা। ফরাসি জেনারেল ক্লজেলের নেতৃত্বে আলজেরিয়ার একটি সাধারণ ফরাসি প্রশাসন প্রতিষ্ঠিত হয়। তিনি আলজেরিয়ার ফরাসি ঔপনিবেশিক প্রশাসনে সেখানকার স্থানীয় বাসিন্দাদের যুক্ত করার উদ্যোগ নেন। 1847 খ্রিস্টাব্দের মধ্যে অন্তত 50,000 ফরাসি এখানে এসে বসবাস শুরু করে। পরবর্তীকালে স্পেন, ইতালি, মাল্টা ও অন্যান্য দেশের মানুষ রাজধানী আলজিয়ার্স সহ আলজেরিয়ার বিভিন্ন শহর এবং উপকূলবর্তী সমভূমিতে বসবাস করতে আসে। পৃষ্ঠা সংখ্যা 386। বহু আলজেরীয় নাগরিক ফরাসি ভাষা, পোশাক, রীতিনীতি প্রভৃতি শিখে নেয়। 2. কৃষি প্রসার। আলজেরিয়া বহু কৃষি জমি অধিগ্রহণ করা হয়। ইউরোপীয় কৃষকরা এই জমি চাষের নেতৃত্ব গ্রহণ করে। কিছু জমিকে তুলো চাষের জন্য চিহ্নিত করা হয়। জমিতে ব্যক্তিগত বিনিয়োগকে উৎসাহ দেওয়া হয়। এর ফলে বছর 10-এর মধ্যে আলজেরিয়ার কৃষি, ফ্যাক্টরি, ব্যবসা প্রভৃতি ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা লক্ষ্য করা হয়। দ্রুত সস্তা শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে। ক্লজেলের পরবর্তী শাসক বার্থেজেন উপনিবেশের বিস্তারে খুব একটা আগ্রহী ছিলেন না। 3. রোগিভোর উদ্যোগ। বার্থেজেনের পরবর্তী ফরাসি শাসক রোগিভোর আমলে আলজেরিয়া ঔপনিবেশিক সম্প্রসারণ তীব্রতর হয়। তিনি ফরাসিদের হারানো অঞ্চলগুলো পুনরুদ্ধার করেন এবং আলজেরীয়বাসীদের ওপর তীব্র নির্যাতন ও দমনপীড়ন চালিয়ে ঔপনিবেশিক সম্প্রসারণে অধিক সাফল্য পান। 4. পরবর্তী অগ্রগতি। পরবর্তী ফরাসি শাসক ব্যারন ভেইরোল, অ্যালেক্সিস ডেসমাইকেলস প্রমুখের আমলে আলজেরিয়া, ওরান, আরজিউ, মোস্তাগানেম প্রভৃতি অঞ্চলে ফরাসি নিয়ন্ত্রণ সম্প্রসারিত হয়। 5. সামরিক গভর্নর নিয়োগ। ফরাসি সরকার ঔপনিবেশিক আলজেরিয়ার শাসনভার 1834 খ্রিস্টাব্দে একটি সামরিক গভর্নরের হাতে তুলে দেয়। এখানে প্রথম ফরাসি গভর্নর হিসেবে নিযুক্ত হন জাঁ ব্যাপটিস্ট ড্রেড। 19 শতকের মাঝামাঝি সময়ের মধ্যে আলজেরিয়ায় ফরাসি ঔপনিবেশিক শাসন যথেষ্ট সুপ্রতিষ্ঠিত হয়। উপসংহার। ফরাসি সেনাবাহিনী আলজেরিয়ার সাম্রাজ্যের প্রসার ঘটাতে গিয়ে ব্যাপক হত্যা ও ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। পরিসংখ্যানে দেখা যায় ফরাসি হত্যালীলা ও মহামারীর প্রাদুর্ভাবে 1877 খ্রিস্টাব্দের মধ্যে আলজেরিয়ার জনসংখ্যা অন্তত 1/3 হ্রাস পায়। তা সত্ত্বেও আলজেরিয়া অন্তত 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত ফরাসি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যায়।
প্রশ্ন সংখ্যা 14। আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট। অষ্টাদশ শতকে ইউরোপে যে সমস্ত সাম্রাজ্যবাদী রাষ্ট্র আফ্রিকা মহাদেশে বিভিন্ন অঞ্চলে নিজেদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তাদের মধ্যে অন্যতম ছিল আফ্রিকার উত্তর পশ্চিম অংশে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত আলজেরিয়ায় ফরাসিদের ঔপনিবেশিক শাসন। ফ্রান্স 1830 খ্রিস্টাব্দে আলজেরিয়ায় অভিযান শুরু করে এবং কয়েক বছরের মধ্যে এখানকার বিস্তীর্ণ অংশে নিজেদের শাসন প্রতিষ্ঠা করে। তো বিংশ শতকে ফরাসি শাসনের বিরুদ্ধে আলজেরিয়ার তীব্র স্বাধীনতা আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1. আন্দোলনের সূত্রপাত। ইউরোপের প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18 খ্রিস্টাব্দে শুরু হলে আলজেরীয়দের মধ্যে স্বাধীনতার চেতনা শক্তিশালী হয়ে ওঠে। এই সময় আলজেরিয়ার নতুন প্রজন্মের ইসলামী নেতৃত্বের বিকাশ ও সক্রিয়তা লক্ষ্য করা যায়। তবে আলজেরিয়ার ফরাসি শাসনের বিরুদ্ধে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ও সংগঠন প্রতিষ্ঠা করে দেশবাসীকে স্বাধীনতা চেতনা উদ্বুদ্ধ করতে থাকে এবং এগুলির মধ্যে অন্যতম ছিল ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, ন্যাশনাল আলজেরিয়ান মুভমেন্ট। বেইন বেল্লার নেতৃত্বে আলজেরিয়ার সর্বত্র ফরাসি শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে। গেরিলা যুদ্ধের মাধ্যমে সংগঠন আলজেরিয়ার ফরাসি শক্তিকে বিপর্যস্ত করে তোলে। তাদের উদ্যোগে স্বাধীনতা আন্দোলন ক্রমে শক্তিশালী হয়ে ওঠে। 2. রাজনৈতিক অধিকারের দাবি। 1933 খ্রিস্টাব্দ থেকে 1936 খ্রিস্টাব্দের মধ্যে আলজেরিয়ার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট সংকট দেখা যায়। আলজেরিয়ার মানুষ এর জন্য ফরাসি শাসনকে দায়ী করে ফরাসিদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ শুরু করে। ফ্রান্সের কাছ থেকে রাজনৈতিক অধিকার পাওয়ার আশায় আলজেরীয়রা দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1939 থেকে 45 খ্রিস্টাব্দে প্রথম দিকে ফরাসিদের পক্ষ নিলেও কিছুদিনের পরই তাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। আলজেরীয় নেতা ফারহাত আব্বাস বহু জাতীয়তাবাদী আন্তর্জাতিক নেতার স্বাক্ষর সম্বলিত একটি দাবিপত্র ফরাসি সরকারকে জমা দেন 1943। এতে আলজেরিয়ার নিজস্ব সংবিধান প্রণয়ন, রাজনৈতিক ক্ষেত্রে আলজেরীয়দের অংশগ্রহণের অধিকার, আইনের সাম্য প্রভৃতি দাবি করা হয়। 3. মিছিলে ফরাসি আক্রমণ। আলজেরিয়ায় বসবাসকারী শ্বেতাঙ্গ প্রভুরা বিভিন্ন অধিকার এবং সুযোগ সুবিধা ভোগ করলেও আলজেরিয়ার স্থানীয় বাসিন্দারা তা থেকে বঞ্চিত হয়। বিভিন্ন রাজনৈতিক অধিকার ও স্বাধীনতার দাবিতে আলজেরিয়ার জনগণ 1945 খ্রিস্টাব্দে 1 মে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করলে ফরাসি বাহিনী তাতে আক্রমণ চালায়। পৃষ্ঠা সংখ্যা 387-তে কয়েকজন আলজেরীয় বন্দীদের মৃত্যু হলে পরিস্থিতি জটিল হয়। 4. ফরাসি দমন নীতি। আলজেরিয়ার জাতীয়তাবাদী পূর্ণ স্বাধীনতার দাবিতে ফরাসি ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে তীব্র মুক্তি সংগ্রাম শুরু করলেও আলজেরিয়ার স্বাধীনতা প্রাপ্তির বিষয়টি জটিল আকার ধারণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ফরাসি সরকার আলজেরিয়ার বাসিন্দাদের নাগরিকত্বের অধিকার অত্যন্ত সংকুচিত করে। ফরাসি জেনারেল জেকুইস মাসু আলজেরিয়ায় এসে তীব্র দমনপীড়ন শুরু করে। 1945 খ্রিস্টাব্দে ফরাসি সেনা ও পুলিশ নির্বিচার আক্রমণ চালিয়ে বেশ কয়েক হাজার আলজেরীয় আন্দোলনকারীকে হত্যা করে। ফরাসিরা আলজেরিয়ার জাতীয়তাবাদী নেতা মেসালি হাজকে গ্রেপ্তার করে এবং তার অনুগামীদের ওপর তীব্র দমনপীড়ন চালায়। ফরাসি সেনা কয়েকটি গ্রাম আগুনে জ্বালিয়ে দেয় এবং 6,000 থেকে 8,000 আলজেরীয়কে হত্যা করে। 5. স্বাধীনতা যুদ্ধ। শান্তিপূর্ণ উপায়ে স্বাধীনতা লাভের কোনো সম্ভাবনা না থাকায় আলজেরিয়া স্বাধীনতা যুদ্ধ শুরু করে। তারা আগস্ট মাসে ফিলিপ্পেভিলে শহরে বড় ধরনের হত্যাকাণ্ড চালায়। গেরিলা যোদ্ধারা আলজেরিয়ার ওরানের এক বাজারে প্রকাশ্যে বিপুল সংখ্যক নিরাপরাধ মানুষকে হত্যা করে। 1962। 6. ব্যাপক হত্যালীলা। আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে ক্রমশ নির্মম হতে থাকে। 1955 খ্রিস্টাব্দ থেকে 1962 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুদ্ধে 3.5 লক্ষ থেকে 10 লক্ষ আলজেরীয় মৃত্যু হয় এবং 20 লক্ষের বেশি মানুষ বিভিন্ন উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়। দীর্ঘ 8 বছরের স্বাধীনতা যুদ্ধে আলজেরিয়ার অপরিসীম ক্ষতি হয়। দেশের অর্থনীতি ভেঙে পড়ে। 7. স্বাধীনতা লাভ। শেষ পর্যন্ত 1962 খ্রিস্টাব্দে 18 মার্চ ইভিয়ান চুক্তির মাধ্যমে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে এবং জনগণতান্ত্রিক প্রজাতান্ত্রিক আলজেরিয়া আত্মপ্রকাশ ঘটে। ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের নেতা আহমেদ বেন বেল্লা আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি হন। তিনি দেশের সমাজতান্ত্রিক আদর্শ গ্রহণ করে। উপসংহার। স্বাধীনতা লাভের পর আলজেরিয়া থেকে অধিকাংশ ফরাসি জাতীয়তাবাদী এবং বহু ইউরোপীয় দেশের থেকে বাধ্য হয়। অবশ্য স্বাধীনতা লাভ সত্ত্বেও আলজেরিয়া অশান্তি সম্পূর্ণ দূর হয়নি। বেন বেল্লা প্রতিরক্ষা মন্ত্রী হোয়ারি বৌমেডিয়ান 1965 খ্রিস্টাব্দে তাকে ক্ষমতাচ্যুত করে আলজেরিয়ার শাসন ক্ষমতা দখল করেন। তাছাড়া রাজনৈতিক অস্থিরতার ফলে 1992 খ্রিস্টাব্দ থেকে 2002 খ্রিস্টাব্দের মধ্যে 1,60,000-এর বেশি মানুষ সেখানে নিহত হয়েছে। তারা স্বাধীনতা পরবর্তী আলজেরিয়ায় বিভিন্ন অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণ কর্মসূচি গ্রহণ করা হয়।
প্রশ্ন সংখ্যা 15। হল্যান্ডের ডাচ বা ওলন্দাজদের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার মুক্তি সংগ্রামের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। ইন্দোনেশিয়ার মুক্তি সংগ্রামের প্রেক্ষাপট: প্রশান্ত মহাসাগরের বুকে জাভা, সুমাত্রা, বোর্নিও প্রভৃতি প্রধান দ্বীপসহ অসংখ্য দ্বীপপুঞ্জ নিয়ে ইন্দোনেশিয়া বা পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ গড়ে উঠেছে। সপ্তদশ শতক থেকে ইন্দোনেশিয়ার শাসন ক্ষমতায় ধীরে ধীরে হল্যান্ডের অধিবাসী ওলন্দাজ বা ডাচদের অনুপ্রবেশ ঘটতে থাকে। 1800 খ্রিস্টাব্দ থেকে 1942 খ্রিস্টাব্দ পর্যন্ত ইন্দোনেশিয়া হল্যান্ডের ওলন্দাজদের চূড়ান্ত ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাম্রাজ্যবাদী জাপানের অভূতপূর্ব অগ্রগতি ঘটে এবং জাপান সাম্রাজ্যবাদী নীতি চালিয়ে ডাচ শক্তির হাত থেকে ইন্দোনেশিয়াকে ছিনিয়ে নেয় 1942-এ। কিছুদিন পর জাপান বিশ্বযুদ্ধে পরাজিত হলে 17 আগস্ট 1945-এ হল্যান্ড আবার ইন্দোনেশিয়া নিজেদের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে এগিয়ে আসে, কিন্তু ইন্দোনেশিয়ার বাসিন্দারা তীব্র আন্দোলন চালিয়ে সেখানে ডাচ শাসনের অবসান ঘটায়। ডাচদের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার মুক্তি সংগ্রামের প্রেক্ষাপট নিচে উল্লেখ করা হলো। 1. ডাচদের শোষণ ও অত্যাচার। ইন্দোনেশিয়া ছিল বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। এখানে উৎপাদিত ধান, নারকেল, রাবারের প্রতি হল্যান্ডের লোভাতুর দৃষ্টি পড়েছিল। বিংশ শতকের শুরুতে এখানে তেলের খনি আবিষ্কৃত হয়। হল্যান্ড এখানকার প্রাকৃতিক সম্পদ ও কৃষিপণ্য নির্বিচারে লুণ্ঠন করে এবং খনিজ তেলের ওপর নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করে। ফলে ইন্দোনেশিয়া অর্থনীতি পুরোপুরি বিদেশিদের দখলে চলে যায় এবং দেশের সাধারণ মানুষ ক্রমে দরিদ্র হতে থাকে। হল্যান্ডের স্বৈরাচারী শাসন ব্যবস্থা ইন্দোনেশিয়ার সাধারণ মানুষের অংশগ্রহণের কোনো সুযোগ ছিল না। এভাবে দেশবাসীর মনে ক্ষোভের পাহাড় জমে ওঠে। পশ্চিমী শক্তির ব্যর্থতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি হল্যান্ড দখল করে নিলে ইন্দোনেশিয়া হল্যান্ডের ঔপনিবেশিক শাসন লুপ্ত হয়। এই শক্তিশূন্যতার সুযোগে পশ্চিমী ঔপনিবেশিক শক্তিগুলোকে এশীয় অঞ্চল থেকে বিতাড়িত করে জাপান একা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। জাপানের কাছে পশ্চিমী শক্তিগুলোর এই পরাজয় ইন্দোনেশিয়া সহ এশিয়ার বিভিন্ন ঔপনিবেশিক মানুষকে উৎসাহিত করে। ইন্দোনেশিয়ার মানুষ উপলব্ধি করে যে তাদের পক্ষে হল্যান্ডকে বিতাড়িত করে স্বাধীনতা অর্জন করা সম্ভব। 3. জাপানের সহায়তা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এশীয় অঞ্চলে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে ইন্দোনেশিয়ার সহজ এশিয়ার বেশ কয়েকটি উপনিবেশ দখল করে নেয়। জাপান ইন্দোনেশিয়া দখল করলেও তারা সেখানে ডাচদের মতো সীমাহীন শোষণ-পীড়ন চালায়নি, বরং তারা ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদ ও স্বাধীনতা আন্দোলনের চেতনাকে আরও শক্তিশালী হতে সহায়তা করে। পৃষ্ঠা সংখ্যা 388। তারা ডাচ আধিকারিকদের বন্দী করে ইন্দোনেশিয়ার রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়। ইন্দোনেশিয়ার ডাচ ভাষা ব্যবহার নিষিদ্ধ করে জাপান সেখানে দেশীয় ভাষার ব্যবহার চালু করে। 4. জাতীয়তাবাদের অগ্রগতি। জাপানের উদ্যোগে ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী চেতনা অত্যন্ত শক্তিশালী হয়। এর ফলে ইন্দোনেশিয়া বুদি উতামা, সারেকাত ইসলাম, কমিউনিস্ট দল প্রভৃতি জাতীয়তাবাদী প্রতিষ্ঠান গড়ে ওঠে। ডক্টর সুকর্ণ কর্তৃক প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল ইন্দোনেশিয়া অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। এইসব সংগঠনের সক্রিয় উদ্যোগে ইন্দোনেশিয়া ডাচদের বিরুদ্ধে মুক্তি সংগ্রাম অত্যন্ত সক্রিয় হয়। সংগ্রামের চাপে হল্যান্ড বিপাকে পরে তারা ইন্দোনেশিয়া তীব্র অত্যাচার ও নির্যাতন শুরু করে। 5. প্রজাতন্ত্র প্রতিষ্ঠা। জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয়ে ইন্দোনেশিয়া আধিপত্য হারালে ওলন্দাজরা পুনরায় সেখানে নিজেদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেয়, কিন্তু এর বিরুদ্ধে ইন্দোনেশিয়া জাতীয়তাবাদীরা তীব্র সংগ্রাম শুরু করে। তারা 1945 খ্রিস্টাব্দে ডাচদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে সে দেশে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। জাপান এই প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়। এই প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি হন ডক্টর সুকর্ণ, প্রধানমন্ত্রী হন হাত্তা। 6. গ্রেপ্তার। ইন্দোনেশিয়ার আন্দোলনকারী স্বাধীনতা ঘোষণা করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করলে সেখানে নিজেদের আধিপত্য বজায় রাখার তাগিদে হল্যান্ড অত্যন্ত বেপরোয়া হয়ে ওঠে। সামরিক অভিযান চালিয়ে তারা সুমাত্রা এবং জাভা ছাড়া গোটা ইন্দোনেশিয়া দখল করে নেয় এবং ডক্টর সুকর্ণ হাত্তাকে গ্রেপ্তার করে। ফলে আন্দোলনকারীদের ক্ষোভ আগুনের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে। 7. সুমাত্রা ও জাভা আক্রমণ। গ্রেপ্তারির পরিবর্তে ইন্দোনেশিয়ার সর্বত্র বিদ্রোহে আগুন ছড়িয়ে পড়লে ব্রিটেনের মধ্যস্থতায় হল্যান্ড ও ইন্দোনেশিয়া মুক্তার চুক্তি স্বাক্ষরিত হয়। হল্যান্ড এই চুক্তির দ্বারা সুমাত্রা ও জাভায় সুকর্ণের প্রজাতান্ত্রিক সরকারের শাসনকে মেনে নেয়, কিন্তু হল্যান্ড শীঘ্রই এই চুক্তি ভেঙে সুমাত্রা ও জাভা আক্রমণ করে। ফলে সমগ্র ইন্দোনেশিয়া বিদ্রোহ ছড়িয়ে পড়ে। উপসংহার। ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রামে বিশ্ব জনমত ইন্দোনেশিয়ার পাশে দাঁড়ায়। এই পরিস্থিতিতে ইন্দোনেশিয়ার মুক্তির ক্ষেত্রে আমেরিকা যথেষ্ট সদর্থক ভূমিকা গ্রহণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ইউরোপীয় ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তার স্পষ্ট মতামত জানিয়েছিল। ইংল্যান্ড এবং ফ্রান্স ইন্দোনেশিয়ার স্বাধীনতার প্রতি সমর্থন জানায়। শক্তিধর রাষ্ট্রগুলির চাপে হল্যান্ড 1949-এর 27শে ডিসেম্বর ইন্দোনেশিয়াকে স্বাধীনতা প্রদান করতে বাধ্য হয়।
প্রশ্ন সংখ্যা 16 ইন্দোনেশিয়ার চূড়ান্ত মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা লাভ উল্লেখ করো। স্বাধীনতা লাভের পরবর্তীকালে ইন্দোনেশিয়া বিকাশ কর্মসূচি জাতি সংগঠনের পরিচয় দাও। ইন্দোনেশিয়া হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। প্রায় 5000 দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠে ইন্দোনেশিয়া। পৃথিবীতে বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। 19বিংশ শতকের শুরুতে ইন্দোনেশিয়া বা পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে ইউরোপের হল্যান্ডের ডাচ বা ওলন্দাজদের চূড়ান্ত ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে তারা ইন্দোনেশিয়ার সাধারণ মানুষের উপর তীব্র শোষণ পীড়ন চালাতে থাকে। ফলে সেখানকার সাধারণ মানুষের মনে ডাচ শাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জমে। ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভ। ডাচদের তীব্র শোষণ নির্যাতনের বিরুদ্ধে বিংশ শতকের শুরুতে বিশেষ করে 1908 খ্রিস্টাব্দ থেকে ইন্দোনেশিয়ার মুক্তি সংগ্রাম শুরু হয়। এই বছরটি ইন্দোনেশিয়া ইতিহাসে জাতীয় জাগরণের বছর নামে পরিচিত। 1908 খ্রিস্টাব্দের পর থেকে ডাচদের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলন ক্রমে শক্তিশালী হতে থাকে। পৃষ্ঠ সংখ্যা 389। 1 স্বাধীনতা আন্দোলনের সূচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে জার্মানি হল্যান্ড দখল করে নিলে ইন্দোনেশিয়া হল্যান্ডে হাতছাড়া হয় এবং জাপান ইন্দোনেশিয়া দখল করে নেয়। বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর হল্যান্ড আবার ইন্দোনেশিয়া দখলদারি কায়েম করতে সক্রিয় হয়ে ওঠে। এই পরিস্থিতিতে ইন্দোনেশিয়ার মানুষ ডাচদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। 2 আন্দোলনের অগ্রগতি। ইন্দোনেশিয়ার বিদ্রোহীরা 1945-এ স্বাধীনতা ঘোষণা করে। সেখানকার জাতীয়তাবাদী নেতা ডক্টর সুকর্ণ 1945-এ প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন। জাপান এই সরকারকে স্বীকৃতি দেয়। প্রতিষ্ঠিত ন্যাশনাল পার্টির উদ্যোগে ডাচ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে ইন্দোনেশিয়ার মুক্তি সংগ্রাম তীব্রতর হয়। 3 স্বাধীনতা লাভ। ইন্দোনেশিয়ার মানুষের প্রবল আন্দোলনের চাপে হল্যান্ড বাধ্য হয়ে 1949 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর ইন্দোনেশিয়ার স্বাধীনতা স্বীকার করে নেয়। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডক্টর সুকর্ণ। কিন্তু স্বাধীনতা লাভের পরবর্তীকালে বহু জাতি ও ধর্ম অধ্যুষিত ইন্দোনেশিয়া জাতীয় ঐক্য সংকটের সম্মুখীন হয়। ফলে রাষ্ট্রপতি সুকর্ণ 1959-এ সেখানকার সংবিধান নাকচ করে নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রবর্তনে বাধ্য হন। ইন্দোনেশিয়া বিকাশ কর্মসূচি ও জাতি সংগঠন। 1949-এ স্বাধীনতা লাভের পর থেকে জাতিরাষ্ট্র হিসেবে আধুনিক ইন্দোনেশিয়ার দ্রুত বিকাশ ঘটে। স্বাধীন ইন্দোনেশিয়ার বিকাশ ও জাতি সংগঠনের ধারাকে 3টি পর্যায়ে বিভক্ত করা যায়। 1 প্রথম পর্যায় 1900 থেকে 1945, 2 দ্বিতীয় পর্যায়ে 1945 থেকে 1950 এবং 3 তৃতীয় পর্যায়ে 1950 থেকে বর্তমান সময় পর্যন্ত। 1 প্রথম পর্যায়ে 1900 থেকে 1945। প্রথম পর্যায়ে মোটামুটিভাবে 1900 থেকে খ্রিস্টাব্দের পর থেকে জাতীয় হিসাবে ইন্দোনেশিয়ার মানুষ সচেতন হতে থাকে। এই সময় ডাচ নিয়ন্ত্রণমুক্ত পৃথক ইন্দোনেশিয়া ধারণাটি গড়ে ওঠে এবং স্বাধীনতার দাবিতে 1908 খ্রিস্টাব্দে হল্যান্ডের বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত ঘটে। 1928 খ্রিস্টাব্দে জাকার্তা শহরের যুবকদের এক সভায় পৃথক জাতি হিসেবে ইন্দোনেশিয়ার ধারণা প্রচার করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুবকরা এই সভায় মিলিত হলে তাদের মধ্যে ভাবের আদান প্রদান ঘটে এবং ঐক্যবদ্ধ জাতীয় চেতনা গড়ে ওঠে। এইভাবে বহু বাধা বিচ্ছিন্ন ইন্দোনেশিয়া ঐক্যবদ্ধ হয়ে প্রবল স্বাধীনতা আন্দোলন শুরু করে। ডক্টর সুকর্ণ হাত্তা 1945-এর 17 আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন। 2 তৃতীয় পর্যায় 1945 থেকে 1950। দ্বিতীয় পর্যায়ে হল্যান্ডের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। এই সময় দেশে জাতীয় সংহতি ও জাতীয়তাবাদ অত্যন্ত শক্তিশালী হয়। ইন্দোনেশিয়ার মানুষ বিদেশি শাসনে অবসান ঘটিয়ে স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে মরণপণ লড়াই শুরু করে। তীব্র লড়াইয়ের ফলে ইন্দোনেশিয়ার ডাচ শক্তির চূড়ান্ত পতন ঘটে এবং 1949 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ঐক্যবদ্ধ স্বাধীন সার্বভৌম প্রজাতান্ত্রিক ইন্দোনেশিয়া আত্মপ্রকাশ ঘটে। এর রাজধানী হয় জাকার্তা। 3 তৃতীয় পর্যায় 1950 থেকে বর্তমান সময় পর্যন্ত। তৃতীয় পর্যায়ে ইন্দোনেশিয়াটি সুসংগঠিত জাতীয় সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেন। 3 তৃতীয় পর্যায়ে 1950 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত। তৃতীয় পর্যায়ে ইন্দোনেশিয়াটি সুসংগঠিত জাতীয় সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। ডক্টর সুকর্ণর নেতৃত্বে দেশে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। অবশ্য সুকর্ণ 1959 থেকে 1965 পর্যন্ত সে দেশে একনায়কতান্ত্রিক শাসন চালায়। ইতিমধ্যে ইন্দোনেশিয়া সোভিয়েত রাশিয়া এবং আমেরিকার মধ্যে সংঘটিত ঠান্ডা লড়াইয়ের আবর্তে জড়িয়ে পড়ে। রাশিয়ার প্রভাবে ইন্দোনেশিয়া কমিউনিস্ট পার্টির আন্দোলন যথেষ্ট প্রসার ঘটে। এই দল 1965-তে 30শে সেপ্টেম্বর ইন্দোনেশিয়া ক্ষমতা দখল করে। এই সময় থেকে কমিউনিস্ট নেতা সুহার্তোর আমলে 1965 থেকে 1998 ইন্দোনেশিয়ায় যথেষ্ট শিল্পায়নের প্রসার ও অর্থনৈতিক উন্নতি ঘটে। গ্রামীণ ক্ষেত্রে যথেষ্ট উন্নয়ন সম্ভব হয়। অবশ্য ইন্দোনেশিয়ার সংস্কার আন্দোলনের চাপে সুহার্তোর পতন 1998 খ্রিস্টাব্দে ঘটে।
এবং হাবিবি ক্ষমতা দখল করে। উপসংহার: একদা রাষ্ট্রপতি সুকর্ণ 1955 থেকে 56 খ্রিস্টাব্দে নিজের রাজনৈতিক ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয়। রাজনৈতিক অস্থিরতার ফলস্বরূপ স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা সুকর্ণ 1970 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্ব পর্যন্ত গৃহবন্দী অবস্থায় কাটান। পৃষ্ঠা সংখ্যা 389, প্রশ্ন সংখ্যা 17। 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাজন ও পৃথক পাকিস্তানের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। 1947 খ্রিস্টাব্দে পৃথক পাকিস্তানের সৃষ্টি। এশিয়া মহাদেশে ব্রিটেনের উপনিবেশগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল ভারতবর্ষ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে এবং 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে নবাব মীর কাসিমকে পরাজিত করে এদেশে প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। পরবর্তীকাল 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে ব্রিটিশরা ভারতের সুবিস্তৃত ভূখণ্ডে প্রত্যক্ষ শাসন এবং বিভিন্ন দেশীয় রাজ্যে পরোক্ষ আধিপত্য প্রতিষ্ঠা করে। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধের স্বাধীনতার দাবিতে ভারতের তীব্র ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেনের যথেষ্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এই উপনিবেশগুলি ধরে রাখার শক্তি ব্রিটেনের ছিল না। এই পরিস্থিতিতে 1947 খ্রিস্টাব্দে ব্রিটেনে ভারতকে দ্বিখণ্ডিত করে স্বাধীনতা প্রদান করে। ফলে দক্ষিণ এশিয়ার স্বাধীনতার সার্বভৌম রাষ্ট্র ভারত ও পাকিস্তানের সৃষ্টি হয়। পৃষ্ঠা সংখ্যা 390। স্বাধীনতা আন্দোলন। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে। 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর ভারতীয়দের রাজনৈতিক অধিকারের দাবি জোরদার হতে থাকে। বিংশ শতকের প্রথম থেকে ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন জোরদার হয়ে ওঠে। ব্রিটিশদের বিরুদ্ধে শুরু হওয়া 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন, 1920 খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলন, 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন প্রভৃতি এদেশে ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেয়। দুই পৃথক পাকিস্তানের দাবি। আলিগড় আন্দোলনের নেতা স্যার সৈয়দ আহমদ খান 1817 থেকে 1898 খ্রিস্টাব্দে ঊনবিংশ শতকের শেষ দিকে ভারতের দ্বিজাতি তত্ত্বের ধারণা ছড়িয়ে দেন। তিনি বলেন যে হিন্দু ও মুসলিম দুটি পৃথক জাতি, তাদের একত্রে সহাবস্থান সম্ভব নয়। পরবর্তীকালে ভারতীয় রাজনীতি ও স্বাধীনতা আন্দোলনে দ্বিজাতি তত্ত্বের প্রভাব যথেষ্ট বৃদ্ধি পায়। মুসলিম লীগ 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে মুসলিমদের জন্য পৃথক পাকিস্তানের দাবি জানায়। এটি লাহোর প্রস্তাব নামে পরিচিত। 3 আন্দোলনের অগ্রগতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন আরো শক্তিশালী হয়ে ওঠে। এই সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতে আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম। 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহে ভারতকে স্বাধীনতা দানের বিষয়ে ব্রিটেনকে আমেরিকার চাপ প্রভৃতি ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার যথেষ্ট চাপে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যয়ভারের ফলে ব্রিটিশ শক্তি যথেষ্ট দুর্বল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে সরকার ভারতে স্বাধীনতা দানের কথা ভাবতে শুরু করে। 4 সাম্প্রদায়িকতা বৃদ্ধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লীগের সাম্প্রদায়িক উত্তেজনা আরও বৃদ্ধি পায়। লড়কেলেঙ্গে পাকিস্তান ধ্বনি তুলে লীগ পৃথক পাকিস্তানের দাবিতে আপোষহীন সংগ্রাম শুরু করে। পৃথক পাকিস্তান সৃষ্টিতে ব্রিটিশ সরকারকে বাধ্য করতে লীগ 1946 খ্রিস্টাব্দের 16 আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়ে কলকাতায় ব্যাপক হারে হিন্দু নিধন চালায়। অবশ্য কয়েকদিন পর হিন্দুরাও এখানে পাল্টা আক্রমণ চালাতে শুরু করে। পরবর্তী 2 মাসে নোয়াখালী, ত্রিপুরাতেও ব্যাপক হারে হিন্দু নিধন হয়। 5 স্বাধীনতা লাভ ও পৃথক পাকিস্তান। তীব্র সাম্প্রদায়িক উত্তেজনার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার মুসলিম লীগের পৃথক পাকিস্তানের দাবি মেনে ভারত বিভাজনের সিদ্ধান্ত নেয়। ভারতের স্বাধীনতা আইনের মাধ্যমে 1947 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এবং ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়। ভারত স্বাধীনতা লাভ করে মাত্র কয়েক ঘন্টা আগে অর্থাৎ 14 আগস্ট মধ্যরাতে বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু, পশ্চিম পাঞ্জাব, পূর্ববঙ্গ এবং আসামের শ্রীহট্ট জেলার কিছু অংশ নিয়ে পাকিস্তান গঠিত হয়। অর্থাৎ পাকিস্তানের দুটি ভূখণ্ড হয়, একটি পশ্চিম পাকিস্তান, একটি পূর্ব পাকিস্তান, পূর্ববঙ্গ। অবশিষ্ট ভূখণ্ড নিয়ে ভারত গঠিত হয়। কংগ্রেসও বাধ্য হয়ে ভারত বিভাজনের সিদ্ধান্ত মেনে নেয়। উপসংহার: 1947 খ্রিস্টাব্দে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিমদের জন্য পৃথক পাকিস্তান সৃষ্টি হলেও ধর্মই যে কোনো রাষ্ট্র গঠনের প্রধান শর্ত নয়, তা কয়েক বছরের মধ্যে পাকিস্তানে সুস্পষ্ট হয়ে যায়। সৃষ্টির কিছুকাল পরে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর তীব্র অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক, সামাজিক, সাংস্কৃতিক বঞ্চনা চাপিয়ে দেয়। ফলে পূর্ব পাকিস্তান তথা পূর্ববঙ্গে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের পরিণতিতে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন 1971 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়। প্রশ্ন সংখ্যা 18।
পাকিস্তানের বিভাজন ও পৃথক বাংলাদেশ এর উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। পাকিস্তানের বিভাজন, পৃথক বাংলাদেশের উত্থান। 1947 খ্রিস্টাব্দে যে পাকিস্তান সৃষ্টি হয় তাতে মুসলিম ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠতা ছিল, তবে সমগ্র পাকিস্তান ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ছিল। এই পশ্চিম অংশে ভারতের পশ্চিম দিকে অবস্থান করায় পশ্চিম পাকিস্তান নামে পরিচিত হয় এবং পূর্ব অংশ ভারতের পূর্ব দিকে অবস্থিত হওয়ায় পূর্ব পাকিস্তান নামে পরিচিত হয়। পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তানের আয়তন বেশি হলেও জনসংখ্যা বেশি ছিল পূর্ব পাকিস্তানে। পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানের বঞ্চনার পরিপ্রেক্ষিতে 1947-এ পূর্ব পাকিস্তানের বাঙালিদের মনে ক্ষোভ জমতে থাকে, এক পূর্ববঙ্গের প্রতি বঞ্চনা। ভারত বিভাজনের প্রেক্ষাপটে পূর্ববঙ্গের মুসলিম সম্প্রদায় মোহাম্মদ আলী জিন্নাহকে মুসলিম জাতি একমাত্র ত্রাতা ও রক্ষাকর্তা মনে করে তাদের মন প্রাণ তার জন্য উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। পূর্ববঙ্গের মুসলিমরা সেদিন স্বপ্নে বিভোর ছিলেন যে পাকিস্তান সৃষ্টি হলে মুসলিমরা হিন্দুদের অধীনতা থেকে মুক্তি পাবে, মুসলিমদের সমাজ, ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য নিরাপদ হবে। পাকিস্তান সৃষ্টি 3-4 বছর পর থেকে পূর্ব পাকিস্তানের বাঙালিদের ওপর পশ্চিম পাকিস্তান তীব্র অর্থনৈতিক বৈষম্য চাপিয়ে দেয়। পাকিস্তানের জাতীয় আয়ের সিংহভাগ পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ করে পূর্ব পাকিস্তানকে বঞ্চিত করা হয়। তারা পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দের দাবি দেওয়ার প্রতি সম্পূর্ণ উদাসীনতা দেখায়, ফলে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের বাঙালিদের মনে ক্ষোভ পুঞ্জীভূত হয়। দুই ভাষা আন্দোলন। পূর্ব পাকিস্তানে 98.16% বেশি এবং উভয় পাকিস্তান মিলে 56.40% বেশি মানুষের মাতৃভাষা ছিল বাংলা। অথচ পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহ বাংলার পরিবর্তে উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনও মনে করবেন যে সংস্কৃত ভাষা থেকে সৃষ্ট বাংলা হলো হিন্দুদের ভাষা। পৃষ্ঠের সংখ্যা 391। এই পরিস্থিতিতে বাংলা ভাষা রক্ষার দাবিতে পূর্ব পাকিস্তানের সর্বত্র আন্দোলন শুরু হয়। রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে পূর্ববঙ্গে সর্বত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। এইরূপ একটি আন্দোলনকারীদের মিছিলে 1952 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি পাক সরকারি পুলিশ গুলি চালালে সালাম জব্বার, বরকত ও রফিক নামে 4 জন যুবকের মৃত্যু হয়। তাদের মৃত্যুতে ক্ষুব্ধ বাঙালি জাতি যে পাক বিরোধী সংগ্রাম শুরু করে তা 1971-এর স্বাধীন বাংলাদেশ সৃষ্টির মধ্য দিয়ে সমাপ্ত হয়। 3 সামরিক অসাম্য। পাক সেনাবাহিনীতে পূর্ব পাকিস্তানের বাঙালিরা অবহেলিত ছিল। পাক সরকার বাঙালিদের ভীতু জাতি বলে মনে করত। মাত্র 5% বাঙালি সশস্ত্র বাহিনীতে ছিল। এদের অধিকাংশই আবার আদেশদানকারী নয় উচ্চপদে নিযুক্ত হতে পারেনি। 1965 খ্রিস্টাব্দে ভারত পাক যুদ্ধের পরে পূর্ববঙ্গের বাঙালিদের নিরাপত্তাহীনতা আরও বৃদ্ধি পায়। 4 রাজনৈতিক অসাম্য। পূর্ব পাকিস্তানের চেয়ে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা কম হলেও দেশের রাজনৈতিক ক্ষমতা পশ্চিম পাকিস্তান কুক্ষিগত করে রেখেছিল। পূর্ব পাকিস্তানের খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী বগুড়া, হোসেন শহীদ সুহরাবর্দী প্রমুখ যখনই পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তখনই পশ্চিম পাকিস্তানে কোনো না কোনো অজুহাতে তাদের পদচ্যুত করেছেন। জেনারেল আইয়ুব খাঁ 1958 খ্রিস্টাব্দে পাকিস্তানে দীর্ঘ 11 বছর স্বৈরশাসন চালিয়ে পূর্ববঙ্গের রাজনৈতিক অধিকারকে বহুলাংশে কেড়ে নেন। 5 1970 সাইক্লোন। 1970 খ্রিস্টাব্দে 12 নভেম্বর পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে ভয়াবহ সাইক্লোনে অন্তত 3 থেকে 5 লক্ষ মানুষ প্রাণ হারায়। ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর এই প্রাকৃতিক দুর্যোগেও পাক সামরিক সরকার ত্রাণ কার্যে ব্যাপক উদাসীনতা দেখায়, ফলে ঝড়ের পরেও যারা বেঁচে ছিলেন তারা খাদ্য ও জলের অভাবে মারা যায়। সরকারি উদ্দেশ্যতায় ক্ষুব্ধ হয়ে পূর্ব পাকিস্তানের মানুষ পাক রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের পদত্যাগ দাবি করেন। 6 1970 নির্বাচন। 1970 খ্রিস্টাব্দে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ দল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তারা সেখানে 162টি আসনের মধ্যে 160টি আসনে জয়লাভ করে এবং পাকিস্তানের সরকার গঠনের অধিকার পায়। কিন্তু ইয়াহিয়া খানের নেতৃত্বাধীন পাকিস্তানের সামরিক সরকার পূর্ব পাকিস্তানের কোনো ব্যক্তির হাতে পাকিস্তানের ক্ষমতা ছাড়তে রাজি ছিলেন না। তাছাড়া নির্বাচনে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত দল পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো অনৈতিকভাবে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের ক্ষমতা লাভের বিরোধিতা করেন। 7 ঐতিহাসিক ভাষণ। সরকার গঠনে আওয়ামী লীগ ব্যর্থ হলে সমগ্র পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। শেখ মুজিবুরের ধর্মঘটের ডাকে গোটা পূর্ব পাকিস্তান অচল হয়ে পড়ে। মুজিবুর 25শে মার্চ 1971 ঢাকার রেসকোর্স ময়দানে এক সভায় ঐতিহাসিক ভাষণে ঘোষণা করেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার ভাষণে পূর্ববঙ্গে গোটা বাঙালি জাতির মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়। 8 গণহত্যা। বেলুচিস্তানের কসাই নামে পরিচিত জেনারেল টিক্কা খানকে
পূর্ব পাকিস্তানের গভর্নর করে ঢাকায় পাঠানো হয়। পূর্ব পাকিস্তানে প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ আনা হয়। ইয়াহিয়া খান বাঙালিদের ব্যাপক হারে হত্যা করার সবুজ সংকেত দিয়ে ঘোষণা করেন যে 30 লক্ষ বাঙালিকে হত্যা করো, তখন দেখবে তারা আমাদের হাত চেটে খাবে। 25শে মার্চ রাতে পাক সামরিক বাহিনী বাঙালিদের ব্যাপক হারে হত্যা করতে শুরু করে। এই হত্যা অভিযানের পোশাকি নাম দেওয়া হয় অপারেশন সার্চ লাইট। 9 স্বাধীন বাংলাদেশের জন্ম। 25শে মার্চ মধ্যরাতে শেখ মুজিবের গ্রেপ্তার হলেও আন্দোলন দমন করা যায়নি। স্বাধীনতা আদায়ের লক্ষ্যে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ ও মুক্তি বাহিনী 1971 খ্রিস্টাব্দের শুরুতে ব্যাপক আন্দোলন শুরু করে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় সেনা পূর্ববঙ্গের মুক্তি বাহিনীকে সহায়তা করতে শুরু করায় কিছুদিনের মধ্যেই পাক বাহিনী বিপাকে পড়ে যায়। শেষ পর্যন্ত পাক বাহিনীর প্রধান জেনারেল কে নিয়াজি ভারতীয় বাহিনীর প্রধান জগজিৎ সিং অরোরার কাছে 1971 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করেন এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয়। উপসংহার: স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলে বাংলাদেশের রাজনৈতিক সুস্থিতি অধরাই থেকে যায়। স্বাধীন বাংলাদেশী জাতির জনক শেখ মুজিবুর রহমান 1975 খ্রিস্টাব্দের 15ই আগস্ট আততায়ীর হাতে নিহত হন। অতি সম্প্রতিও দেখা যায় একদিকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চিত্ত চেতনায় উদ্বুদ্ধ শাহবাগ আন্দোলন, অন্যদিকে জামায়াতে ইসলামী মৌলবাদী কাজকর্ম সমানভাবে সক্রিয় হয়েছে।